এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। আমাদের দেশের মাটি, আমাদের দেশ, দেশমাতৃকা, এদের আমাদের সুরক্ষার ওপর কিছু হতে পারে না। কোনোভাবে কম্প্রোমাইজ করা যেতে পারে না দেশের সুরক্ষা, দেশমাতৃকার সুরক্ষা। কিন্তু এই দেশে বসে থেকে, এই দেশের খেয়ে, এই দেশের পরে যারা দেশদ্রোহীদের সমর্থন করে তাদের কি হবে? তাদের ঘেঁটি ধরে কেন গারদে পোড়া হবে না? যারা রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতি করার জন্য, ভোট ব্যাংকের জন্য দেশদ্রোহী, দেশবিরোধী, অপরাধী, অনুপ্রবেশকারী এদের সমর্থন করে, লালন করে, পালন করে, পুষে রাখে, তাদের এক একটাকে ধরে ধরে জেলে পাঠানো হোক, এই দাবি করছে আজ কিশলয়ের অগ্নিবাণ থেকে। এই হামিম এই বাংলায় তৃণমূলের আমলে দিব্যি ছিল, হাওড়ার পিলখানায় থাকতো। এখানে বসে বসে এই দেশের মাটিতে সন্ত্রাসের পরিকল্পনা করত এবং সমস্ত রকম টেকনোলজি ব্যবহার করত। এই রাজ্যের পুলিশ কিচ্ছু করেনি, এতদিন করেনি, এবার করছে, কারণ সরকার পরিবর্তন হয়েছে। আজকে কিশলয়ের অগ্নিবাণে প্রশ্ন করছি, এক, যারা এই দেশদ্রোহীরা দেশের মাটিতে রয়েছে তাদের ধরে ধরে শাস্তি দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, আর যে রাজনৈতিক নেতা নেত্রীরা এতদিন ধরে এদের লালন পালন করেছে তাদের ঘেঁটি ধরে গারদে পোড়া হোক। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, পাকিস্তানি জঙ্গি হামিম সরাসরি যোগাযোগ রাখত পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হামিম পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে বহু বছর ধরে যোগাযোগে ছিল। হাওড়ার পিলখানায় বসে গোটা দেশে তথা বাংলায় সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছিল হামিম। হামিম ওয়াজ স্প্রেডিং নেটওয়ার্ক, আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজাইর আছে। এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে এটা মানে শাহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। শাহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই। দেশে নাশকতা, রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুনের ছক, কিছুই বাদ রাখেনি এই পাক জঙ্গি। হামিম মন্ডলের মাধ্যমে ওরা আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আর সাথে সাথে আমরা এটাও দেখলাম দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল। দিল্লিতে যখন চলছে প্রতিবাদের নামে গুন্ডামি, অসভ্যতা, তখন এই হামিমের এবং হামিমদের পরিকল্পনা ছিল সেখানে গিয়েও ভিড়ের মধ্যে ঢুকে নাশকতা ছড়ানোর। আর অন্যদিকে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে শুরু করে গোটা রাজ্যের নাশকতা, হামিমের সব প্ল্যানই বিফলে যায়। বাংলাদেশে পালাবদলের পরেই শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে অনেক আস্ফালন শোনা গিয়েছিল জামাতিদের গলায়। সামরিক দিক থেকে পারবে না সেটা খুব ভালো করে জানে এই পাকিস্তান ও তাদের পোষা জামাতিরা। তাই কি ঘরের ভিতরে শত্রু ঢুকিয়ে অশান্ত করতে চাইছে ভারতকে? এর পেছনে কি রয়েছে ডিপ স্টেটের ফান্ডিংও? ভারতের বিশ্বগুরু হওয়ায় গা জ্বালা থেকেই কি চলছে ষড়যন্ত্র এবং ভারত বিরোধী কার্যকলাপের চেষ্টা? কখনো উত্তর পূর্ব ভারতকে কেটে ফেলার ছক, কখনো গোটা দেশে অশান্তির ছক। ডিপ স্টেট এবং পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসীরা ভারতের বিরুদ্ধে সব ষড়যন্ত্রই করছিল। কিন্তু এ রাজ্যে সরকার বদলানোর পর এবং গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার থাকার জন্য তারা কোনো কিছুতেই সফল হয়নি। কিন্তু কথা হচ্ছে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের
কারা সাহায্য করে, কারা সন্ত্রাসীদের রাজনৈতিক মদত দিয়ে ভোট ব্যাংকের জন্য রেখে দেয়, শাস্তি হওয়া প্রয়োজন কিনা সেই প্রশ্নই করব আজ কিশলয়ের অগ্নিবাণে। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে হামিম এত এফিশিয়েন্টলি, এত ভালোভাবে কাজ করছিল, অর্থাৎ এই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, পাকিস্তানে বসে থাকা, দুবাইয়ে বসে থাকা তার হ্যান্ডলাররা তারা নাকি খুব স্যাটিসফাইড, খুব খুশি ছিল যে বাহ, হামিম ভালো কাজ করছে এই ভারতবর্ষে বসে ভারতকে ভেঙে টুকরো করার এবং সন্ত্রাস ছড়ানোর। সেই হামিম এখানে দিব্যি বাড়ি ভাড়া নিয়ে, কারখানা খুলে, ব্যবসা করে যা যা করা প্রয়োজন এত দিন ধরে করে গিয়েছে, ধরা পড়েনি অথবা ধরা হয়নি। কিশলয়ের অগ্নিবাণে প্রথমে আমি পোল কোশ্চেন নেব আপনাদের উদ্দেশ্যে, যারা দর্শক, যারা দেখছেন, যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের জন্য কিশলয়ের প্রশ্ন। আপনারা হ্যাঁ বা না উত্তর দিতে পারেন ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে। কিশলয়ের প্রশ্ন, কিশলয়ের অগ্নিবাণে, ভারতের বিরুদ্ধে চলছে বিরাট ষড়যন্ত্র, মানে নরেন্দ্র মোদী সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে থাকার দরুন এবং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী সরকার আসার পর এই ষড়যন্ত্রগুলো বিফলে যাচ্ছে বটে, কিন্তু আসলে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র চলছে এই দেশের বিরুদ্ধে নাশকতা করার অথবা অশান্তি ছড়িয়ে দেওয়ার, যেটা সফল হতে দেওয়া কখনোই যাবে না। কিন্তু চলছে কি? আপনারা হ্যাঁ বা না উত্তর দিতে পারেন। পোল কোশ্চেনের রেজাল্ট আমি শোয়ের একদম শেষে গিয়ে নেব এবং বেস্ট যে কমেন্টগুলো আসবে সেগুলোও নেব। এবার রাজ্যের পুলিশ, এর আগে এ রাজ্যের এসটিএফ, পুলিশ, এটিএস এবং বিভিন্ন অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো, ডিটেকটিভ ডিপার্টমেন্ট ইত্যাদি, এর আগেও বারবার জঙ্গি ধরা পড়েছে। কিভাবে? কেন্দ্রীয় এজেন্সি এসেছে, অন্য রাজ্য থেকে এসটিএফ এসেছে, তারা বলেছে আপনাদের রাজ্যে জঙ্গি বসে আছে, তখন পুলিশ অ্যাক্ট করেছে বেশিরভাগ ক্ষেত্রে। এবার রাজ্য পুলিশের তরফ থেকে, রাজ্যের এসটিএফ এর তরফ থেকে পর পর অ্যাকশন নেওয়া হচ্ছে। আমি পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে, কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা দ্রুত শুনবো। আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজাইর আছে, এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, এটা মানে শাহজাদ ভাট্টি গ্যাংয়েরই ছিল। ওদের অ্যাক্টিভিটিস ছিল কি একে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার এখানে, প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটস এর মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করা। মানে কত লোক এই অ্যাক্টিভিটি, যাদের এদের যা প্ল্যান আছে ওদের মধ্যে কত লোক ইউজফুল হতে পারে, তাদেরকে টার্গেট করে করে they were trying to spread a network through him. Hamim was spreading network. এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, যেমন যেমন অ্যারেস্ট হবে উই উইল শেয়ার দ্য ডিটেইলস। শেহজাদ ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে, প্লাস শেহজাদ ভাট্টি গ্যাং as such is known to have very close contacts with ISI and other organizations. মানে they work in a network. হামিমের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য একের পর এক বেরিয়ে আসছে। পাকিস্তানে গিয়ে নাকি প্রশিক্ষণ হয়, তথ্য উঠে আসছে সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই হামিমের, এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই তথ্যগুলো রাখতে বলবো, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে সেই সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সঙ্গে কথা বলা, কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, এই সমস্ত কিছু চলতো। প্রোমো প্লেটটা রাখতে বলবো। এবং তারই সঙ্গে সঙ্গে একদিকে যেমন সে যোগাযোগ রাখতো, তার এক বান্ধবী ছিল যার সঙ্গেও যোগাযোগ ছিল এই বিভিন্ন অ্যাপ্লিকেশন, অ্যাপ, টেকনোলজির মাধ্যমে কোড ল্যাঙ্গুয়েজে কথা হতো। সেই কোডের মাধ্যমে যখন কথা হতো, বারবার নাকি বলেছিল সে যে অস্ত্র আসছে, অস্ত্র আসলে আরও ভয়ঙ্কর নাশকতা করা সম্ভব হবে। সেই জায়গাগুলো, হটস্পটগুলো দেখে রেখেছিল, হয়তো কলকাতার কোনো মেট্রো স্টেশন, হয়তো বড় কোনো সরকারি অফিস, হয়তো আপনার আমার বাড়ির কাছের কোনো একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখান দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করি, সেটা উড়িয়ে দেওয়ার ছক করছিল এই হামিম। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তাকে খুন করার ষড়যন্ত্র করছিল, আর এসবের জন্য প্রতি মাসে অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকতো হামিমের। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব আপনাদের স্ক্রিনে। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। প্রশ্ন করছি, রাষ্ট্রবাদীদের হাতে রাশ, দেশদ্রোহীদের সর্বনাশ, এই কারণেই কি রাষ্ট্রবাদী সরকার আসার কারণেই কি একটি মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে এ রাজ্যে থাকা দেশদ্রোহী, এ রাজ্যে থাকা জঙ্গিরা? প্রশ্ন করছি, হঠাৎ করে দেখা যাচ্ছে স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হচ্ছে, শেষ একবার মরণ কামড় দেওয়ার চেষ্টায়। আজকে কিশলয়ের অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেটে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো।
কিশলর অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে আজকে রয়েছেন অব্র সেন বিজেপি মুখপাত্র, সৌরপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী, সত্যজিৎ ব্যানার্জি প্রাক্তন পুলিশ কর্তা, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে একটু পরেই সজল ঘোষ বিজেপি বিধায়কও যোগ দেবেন। আমি আজকে সত্যজিৎ ব্যানার্জিকে দিয়ে শুরু করছি, প্রাক্তন পুলিশ কর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে পরে আসছি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, হামিম সরাসরি পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগে ছিল, হামিমের সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলাররা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কথা বলতো, এখন ধরা পড়েছে। এতদিন এই হামিমরা কেন ধরা পড়েনি? এই হামিমদের কেন লালন পালন করা হয়েছিল? এবং এই রাষ্ট্রবাদী সরকার আসার দরুন কি এই হামিমদের সর্বনাশ হলো? বলুন স্যার। আসল কথাটা আপনি বলেই দিলেন যে রাষ্ট্রবাদী সরকার আসার ফলে, পালাবদলের ফলেই এই সব রাষ্ট্রদ্রোহীরা ধরা পড়লেন। তার না হলে এটা ধরাই পড়তো না। কারণ এখন দেখতে পাচ্ছেন যিনি আইজি এসটিএফ কত স্বতঃস্ফূর্তভাবে তার বক্তৃতা রাখছেন, প্রতিটা খবর তাকে বলছেন। আমরা জেনে অবাক হই কিশলয় যে আপনার কাছে আপনি মেক্সিকোর সিম কিংবা ইউকের সিম ব্যবহার করতে পারবেন। আজকে একটা ছেলের কাছে, 24 বছরের ছেলে, তার কাছে সে ইউকের সিম, মেক্সিকোর সিম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং সে, আপনি কোনোদিন জানি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কোথায় কবে যাবেন, কালকে ওনার কি প্রোগ্রাম আছে, কোথায় প্রোগ্রাম আছে, তার খবর তার জোগাড় করার জন্য সচেষ্ট হয়ে গেছেন। এবং তারা চাইছেন যে কোনোভাবেও মুখ্যমন্ত্রীকে হার্ম করার জন্য, মুখ্যমন্ত্রীকে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে ক্ষতি করার জন্য চেষ্টা করছেন। এই যে খবরগুলো দেওয়া, এগুলো প্রত্যেকটা খবর, এগুলো তার জন্য তারা সার্বিকভাবে প্রচেষ্টা করেছে। এবং আইএসআইয়ের, শুধু আইএসআইয়ের যেটা রয়েছে, আইএসআইয়ের থেকে হ্যান্ডেলার নয়, তাদের তথ্য, তাদের যে ডাইরেকশনগুলো প্রত্যেকটাকে এক্সিকিউট করার জন্য তারা এখানে সচল অবস্থায় ছিলেন। আরও দুটো তিনটে ব্যাপার বলা দরকার আছে। দেখুন, এই যে টেরর ফান্ড, যেই আজকে যে ল্যাভিশলি লাইফ লিড করতো, এই যে হামিমের যে ধরা পড়লো, সে কি কাজ করে, কি চাকরি করে, কোথা থেকে রোজগার করে, কিন্তু সে ওখানে প্রতি মাসে প্রচুর টাকা তার অ্যাকাউন্টে ঢুকতো। এই টেরর ফান্ড আমরা প্রতিবার আপনার চ্যানেলে এসে বলেছি, এই টেরর ফান্ডকে বন্ধ করতে হবে। যে কোনো ভাবেও যদি পালাবদল না হতো, এই টেরর ফান্ড বন্ধ করা যেত না। এবং আগামী দিন এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। যারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে মারার জন্য, এই অর্পিতা, এই হামিম, যে তারা ছদ্মবেশে নানা দিকে স্লিপার সেল করে দিয়েছে। স্লিপার সেল সম্বন্ধে 1 সেকেন্ডের একটা কথা বলে রাখি, সাধারণের মধ্যে লুকিয়ে রেখেছে এরা, যে কারা কারা এর মধ্যে থাকবে, সময় মতন তাদেরকে উঠিয়ে দেওয়া এবং তাদেরকে দিয়ে তাদের কাজটা সফল করানো, এটাই হচ্ছে স্লিপার সেলের কাজ। আমি এখান থেকে একটা ব্রেকিং নিউজ নেব যে এই রাজ্যে একটা ফ্যাক্টরি ভাড়া করে একটা জঙ্গি দিব্যি সেই ফ্যাক্টরিতে নিজের ব্যবসা করতে পারে, এটাই তো ভাবতে ভয়ঙ্কর লাগে। এতদিন ধরে করে এসেছে, এখন ধরা পড়েছে। ব্রেকিং নিউজ, কিশলর অগ্নিবাণে মাসিক 11,000 টাকায় কারখানা দোকান ভাড়া নিয়েছিল হামিম। বারকোড প্রিন্টিং এর কাজ দেখিয়ে কারখানা ভাড়া, কারখানার ভেতরে আসলে চলতো কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন নাশকতার ছক, নাশকতার প্ল্যান। এই রাজ্য সরকার কি করছিল, পুলিশ কি করছিল, ডিটেকটিভ ডিপার্টমেন্ট কি করছিল, ইন্টেলিজেন্স কি করছিল, এসটিএফ কি করছিল, এটিএস কি করছিল, প্রশ্ন করতে পারি না কি আমরা? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ছিল এতদিন? আমি একটা সিকোয়েন্স দেখাবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি দেখিয়েছেন এই ফ্যাক্টরি থেকে, দেখিয়ে আসছি ডিবেটে। হাওড়ার পিলখানায় হামিদের এই কারখানা, এবং এই কারখানার পাশেই রয়েছে তার অফিস। এখানে রয়েছে 2টি সিসিটিভি ক্যামেরা এবং তার সঙ্গে 5টি ক্যামেরা চলছে। এই অফিস থেকেই সমস্ত কিছু, তার যে সিম কার্ড ব্যবহৃত, তার যে অফিস থেকেই সমস্ত কিছু নজরদারি চালানো হতো। তবে এই কারখানার আড়তে যে 3জন শ্রমিক কাজ করছে, তার মধ্যে একজন হচ্ছে মহিলা, তার বাড়ি হচ্ছে চন্দননগর। যেটা জানা যাচ্ছে যে এই চন্দননগর থেকে মহিলা আসতো, তিনি এই বিগত কয়েকদিন ব্যবসা চালাতো। মালিকের দাবি যে এই কারখানাটা প্রায় 2 বছর হয়ে গেছে ভাড়া নিয়েছে এবং 9 মাস ধরে তিনি আসতো এখানে। তবে কোথাও যেন মনে হচ্ছে এই কারখানাকে ঘিরেই কিন্তু তার যে ছক, যে নাশকতার ছক, সেই ছক কিন্তু এইখান থেকেই বসেছে। সমস্ত ঘটনার কিন্তু তদন্ত করছে এসটিএফ। যেটা জানা যাচ্ছে তার বাবার থ্রুতে, তাদের যে কারবালা যে মাঠ রয়েছে, সেই কারবালা মাঠের ওখানে তাদের যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেই থাকতেন সম্ভবত। গোটা ঘটনায় কিন্তু এই জায়গা থেকেই তার রহস্য ভাত হয়েছে। আমি ব্যাক টু ব্যাক মেঘার, আমাদের প্রতিনিধি মেঘার আরও একটা সিকোয়েন্স দেখাবো। তিনি এই যে ভাড়া দিয়েছিল তার সঙ্গে কথা বলেছেন। মেঘা, দেখুন কি বলছেন তিনি।
হামিমের যেখানে দোকান রয়েছে সেই দোকান যিনি ভাড়া দিয়েছিলেন সেই মালিক ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ আলী, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। যখন বাড়ি ভাড়া দিয়েছিলেন হামিম বা তার পরিবারকে, তখন কোনো ডকুমেন্টস দেখেছিলেন কি? ডকুমেন্টস আধার কার্ড আছে মনে হচ্ছে, হ্যাঁ আধার কার্ড। আধার কার্ড ওর বাবা নাম। ভেতরে- এখানে অফিস আছে, ভে- একটা কারখানা আছে। ভেতরে দেখছি যে এখন একটা ঘরও রয়েছে মনে হয় ভেতরে, যতটা বাইরে যতটা মেশিন আছে, বাইরে থেকে দেখা সম্ভব হচ্ছে। দুটো মেশিন আছে, হ্যাঁ। আচ্ছা, ভিতরে একাধিক সিসি ক্যামেরা রয়েছে, আপনাদেরও মনে হয় একটা সিসি ক্যামেরা। ওনার ক্যামেরা কখনো মনে আপনার কোনো সিসি ক্যামেরা রয়েছে যেখান থেকে আপনি মনিটরিং করতেন? না, আমার ক্যামেরা আছে, আমার ক্যামেরা ডিভিআর খারাপ আছে। ভালো সব মানুষ তো ভালোই ছিল, আমি তো দেখেছি না কিছু এরকমই কিছু। নিজের ছেলে কি করতো আমি তো জানি না, এটা গ্যারান্টি দিচ্ছে এখানে কিছু কাজ। আচ্ছা, কতদিন ধরে এই অফিস বন্ধ রয়েছে? 4-5 দিন হয়েছে মনে হচ্ছে। মানে তাহলে 2-3 মাস ধরে কে চালাতো যখন ওরা বর্ধমানে ছিল? ওটা স্টাফ চালাতো, স্টাফ আর লেডিস। আমিন তো রেয়ার আসতো এখানে। কত টাকা ভাড়া? এইটা এখানে 7,000 আছে, এইটা 4,000। 11,000 টাকার ভাড়াতে এই দোকান নেওয়া হয়েছিল, একটা কারখানা, এবং আমার পেছনে রয়েছে এই হচ্ছে সেই দোকান। লাস্ট 3 থেকে 4 দিন আগে হামিমের বাবা মহিরুদ্দিনের সঙ্গে তার কথা হয়, তিনি জানিয়েছেন পুলিশ গোটা বিষয়টি দেখছেন, তারপরে প্রয়োজনে আবার এই দোকান খোলা হবে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা। সজলদা, আমি অগ্নিবাণ 1 যেটা নিলাম সেই সাধারণ একটা খুব সিম্পল প্রশ্ন করছি, কিন্তু এর উত্তরটা মনে হয় আপনি দিতে পারবেন। রাষ্ট্রবাদীদের হাতে রাশ, তাই জন্য রাষ্ট্রদ্রোহীদের সর্বনাশ। এইবার সর্বনাশগুলো বোঝা যাচ্ছে, যারা এতদিন দিব্যি খেয়ে পড়ে লালিত পালিত হয়ে রাজ্যে ছিল, ফ্যাক্টরি চালাচ্ছিল। আপনি বলছিলেন ফ্যাক্টরি চালাচ্ছিল, আর আমি বলছি সরকার, আগের সরকার যে সরকার ছিল সে সরকার জঙ্গি তৈরির ফ্যাক্টরি করে ফেলেছিল পুরো পশ্চিমবঙ্গটাকে। বলছে মালিকের ডিবিআর খারাপ, কিন্তু জঙ্গির ক্যামেরায় কোনো সমস্যা নেই। 11,000 টাকা দিয়ে এই ফ্ল্যাট বা এই কারখানা ভাড়া দেওয়া যায় কি না আদৌ, সেটা জানতে হবে। দেখুন, এতদিন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গটা ছিল সন্ত্রাসের আঁতুড় ঘর। এখানে সন্ত্রাসী জন্মাতো, এখানে সন্ত্রাসী বড় হতো, সন্ত্রাসবাদী বড় হতো, এবং তারা সারা ভারতবর্ষ জুড়ে তাদের নাশকতার কাজকর্মগুলো করত। কিন্তু যখন বুঝতে পেরেছে যে এবার তাদের ঘর ছাড়তে হবে, এটা আর তাদের সেফ প্যাসেজ নেই, সেফ করিডোর নয়, সেফ শেল্টার নয়, তখন তারা এই রাজ্যেরই মুখ্যমন্ত্রীকে টার্গেট করছে, এই রাজ্যের মন্ত্রীর ছেলে মেয়েদের টার্গেট করছে বা মন্ত্রীদের টার্গেট করছে। তার মানে এবার আক্রমণটা তারা করতে চাইছে সরাসরি। তারা বুঝতে পারছে যে এই রাজ্যে তাদের ঠাঁই আর বেশি দিন হবে না। এই এসটিএফই ধরেছে, যেই এসটিএফ কি এতদিন জানতো না, এই প্রশ্নটা আপনাদের মনে জেগেছে বা আপনাদের জাগা উচিত। সেটা হচ্ছে তারা সবাই সবটা জানতো, কিন্তু কারোর কিছু করার ছিল না। সবার সবটা জানার পরেও ওই যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি সেই লাইন ফলো করতো সবাই, যেটা কেউ সব দেখেও না দেখার ভান করে থাকতো। আমি বলছি আরো জাগ্রত হতে হবে, আরো সিরিয়াস হতে হবে, কারণ এবার শুধু সারা ভারতবর্ষে নয়, এবার আক্রমণটা কিন্তু আমার ঘরের মধ্যে নেমে এসছে। তাই আমাদের আরো অনেক বেশি সচেতন হতে হবে, এটাই আমি বলবো। সজলদা, আমি ইন্ট্রোডাকশন যখন দিচ্ছিলাম আমি বলছিলাম আসলে মনে হয় ওরা একটা মরণ কামড় দিতে চায়, যে যেহেতু কেন্দ্রের হার নরেন্দ্র মোদীর হাতে, রাজ্যের হার শুভেন্দু অধিকারীর হাতে, তারা মনে করছে এখানে তো আর বেশি দিন টেকা যাবে না, একদম চলে যাওয়ার আগে একটা মরণ কামড় দিয়ে যায়। তাই জন্যই মনে হয় মুখ্যমন্ত্রীকে কিভাবে মার্ডার করা যায় সেই প্ল্যান পর্যন্ত চলে গিয়েছিল ব্যাপারটা। কামড় দিতে পারবে কিনা জানি না, মরণ ওদের হবে। কামড় দিতে পারবে না, মরণ ওদের হবে। হ্যাঁ, এবং ওদের ওই কামড়ানোর দাঁত, যে 20 দাঁত, সেই দাঁত এবার রাজ্য এবং কেন্দ্র দুই সরকার মিলে করবে। ইতিমধ্যেই ফেন্সিং দেওয়া শুরু হয়েছে বর্ডারে, যাতে বর্ডার থেকে সহজে না আসতে পারে, সেদিকেও নজরদারি বাড়ানো হচ্ছে। বিএসএফের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, বিএসএফকে এখন আর কেউ হাতা কন্তি দিয়ে মারার আহ্বান জানালে তাকে মানুষ ছাড়বে না। আজকে এই জায়গায় এসছে, আসলে পুরোটাই ছিল স্টেট স্পন্সার্ড, আমার রাজ্যের স্পন্সার করা। এই অপরাধীদেরকে ডেকে আনা হতো, যখন ওপার বাংলায় কোনো গন্ডগোল হতো তখন বলা হতো তোমরা এপার বাংলায় চলে এসো। ওখানে যখন হিন্দু নিধন হচ্ছিল তখন কিন্তু কেউ বলেনি যে ওপারের নির্যাতিত হিন্দুরা এপারে চলে এসো। ওপারে যখন খালেদা জিয়া তখনও সরকারে ছিলেন, তখন যখন ওখানে পুলিশের সন্ত্রাস চলছিল, তখন কিন্তু তিনি সন্ত্রাসবাদীদের এখানে ডাকতে কোনো আপত্তি করেনি। আসলে ঘরামির ঘর ছেঁদা ছিল, ঘরটাই সারাতে হবে আগে।
আমি সৌরভপ্রিয়দার কাউন্টারটা নিই। সৌরভপ্রিয়দা, এতদিন ধরে এই রাজ্যে স্পন্সার্ড একটা ইকোসিস্টেম তৈরি করে রাখা হয়েছিল, যাতে জঙ্গিরা হয় না ব্যাকটেরিয়া যেখানে গ্রো করতে পারে সেই জায়গাটাকে ওরকম বানিয়ে রাখা, ইকোসিস্টেমটা বানিয়ে রাখা, ওরমই মনে ইকোসিস্টেমটা তৈরি করে রাখা হয়েছিল যে বড় হোক জঙ্গিগুলো, এখানে থাকুক এবং ভোট দিক, আধার কার্ড ভোটার কার্ড সব সাপ্লাই দেওয়া হয়েছিল। সৌরভপ্রিয়দা, আমি দেবুদার কথা থেকেই একটা কথা আসি, যে ঘরামির ঘর ছেঁদা ছিল। তো এই কথাটা আমি মানে খুব একটা মানে ভালো লাগলো না কথাটা, কারণ এটাতে আমার ভারতবর্ষের যে আভ্যন্তরীণ ছেঁদা সেটাই প্রকাশ হয়ে গেল। যেমন পুলওয়ামার সময় দেশের আভ্যন্তরীণ ছেঁদা ছিল, ঘর ছেঁদা ছিল। পেহেলগাঁওয়ের সময় সেই সময় আভ্যন্তরীণ ঘর ছেঁদা ছিল। দিল্লির মতন ভিআইপি জোনের জায়গায় সেখানেও তাহলে আভ্যন্তরীণ ঘর ছেঁদা ছিল, মানে কেন্দ্রীয় সরকারের ঘর ছেঁদা ছিল। আসলে কোনো সরকারই চায় না কোনো জঙ্গিকে পুষে, সে বিজেপির সরকার হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, কোনো সরকার জঙ্গিকে মদত দেওয়া এইটা তাদের উদ্দেশ্য না, কারণ আমরা সবাই ভারতীয়। দ্বিতীয় কথা, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর তারা কি করে? আইন শৃঙ্খলা রক্ষা করে, আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করে, সীমান্ত সুরক্ষা দেয়, ইমিগ্রেশন পাসপোর্ট দেয়, কারাগার ও প্রবেশন নিয়ন্ত্রণ করে। আর রাজ্যের যে স্বরাষ্ট্র দপ্তর তারা কিন্তু রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, নতুন থানা এবং পুলিশ ফাঁড়ি নিয়ন্ত্রণ করে, আইপিএস বা রাজ্য পুলিশদেরকে পোস্টিং করায়, ভিআইপিদের সুরক্ষা দেয়, আভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখে, ইত্যাদি ইত্যাদি কাজ করে। তাহলে আমার মনে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে কাজ, পাকিস্তানের জঙ্গি এখানে ঢুকছে, এইটা পড়ছে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, ইমিগ্রেশন পাসপোর্ট, সীমান্ত সুরক্ষা, যেটা কেন্দ্রীয় সরকারের কাজ, এই কাজটাই হয়তো ছেঁদা ছিল। আমার একটা কোশ্চেন আছে, হয়তো ছেঁদা ছিল। সজল, আমি একটা কোশ্চেন করে নিই, তারপর আমি আপনাকে কাউন্টার করতে দিই। আমাকে তো সরাসরি করেছে, একটু আচ্ছা, আমার আচ্ছা, ঠিক আছে। সুযোগটা দিন। কাউন্টার করছেন সজল, আবার বলতে কথা হচ্ছে সারা ভারতবর্ষের জঙ্গিদের, অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, পার্লামেন্টে এখন আমিও কোন তৃণমূল জানি না, পার্লামেন্টে আবার আলাদা তৃণমূল, রাজ্যে আবার আলাদা আলাদা তৃণমূল। আমার বক্তব্য যেটা, পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহজি একাধিকবার বলেছেন যে এই সমস্ত জঙ্গিদের আধার কার্ড ভোটার কার্ড সব হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে। আমি একটা বলি, দেখুন আমি একটা কথা বলি, ছেঁদা থাকতে পারে, ছেঁদা থাকতে পারে, আমেরিকাতেও ছিল, নয়তো টুইন টাওয়ার পড়তো না। পৃথিবীর কোনো দেশ ছেঁদা প্রুফ হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার সদিচ্ছার কথা বলুন। যে জমি গত 15 বছরে বার করে একাধিকবার প্রতিরক্ষা মন্ত্রী নিজে এসে বলা সত্ত্বেও যে জমি পাইনি, সেই জমিতে আজকে পাবলিক দান করে দিচ্ছে। আপনারা কোন ছাদার কথা বলছেন? আপনারা পুলওয়ামা, আপনারা আরো বিভিন্ন দিল্লির ব্লাস্ট, বিভিন্ন ঘটনা তুললেন। হ্যাঁ, নিশ্চয়ই আভ্যন্তরীণ ভুল ছিল, ফ্লস ছিল, কিন্তু মানসিকতায় কোনো ত্রুটি ছিল না। কেমন বলছি, বাংলাদেশ থেকে একজন জঙ্গি যখন বলেন যে তুমি মমতাদি এটাকে ভারতবর্ষ থেকে আলাদা করে দাও, বলতেই পারে, কেউ বলতেই পারে, কিন্তু এখান থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একটা প্রতিশব্দ ব্যবহার করেননি, যেটা আমার ভারতবর্ষ, তুই বলার কে, তোদের ধ্বংস হবে, একথা একবারও বলেননি। একথা একবারও বলেন। অতএব ছিদ্র থাকতে পারে, সেটা অনিচ্ছাকৃত, যেটা আজ মেরামতি চলছে, কিন্তু তোমরা ছেঁদা করে রেখেছিলে, যেভাবে আজকে তোমার দলটা ছেঁদা হয়ে গেছে। কথাটা বলছো, আমি বলছি যে আমাদের দেশেরই রাজ্যপাল সতপাল মালিক বলেছিল যে নরেন্দ্র মোদী নাকি বলেছে পুলওয়ামার সময় তুমি চুপ রাহো। এবার তুমি বলো যে তুমি, আমি তোমায় বলছি তুমি চুপ রাহো। না না, আমি তো চুপ, তুমি এবার চুপ রাহো। আমি একটা প্রশ্ন করছি সৌরভপ্রিয়দা, বাকি তিনজন বলেননি এখনো। সৌরভপ্রিয়দা, আপনি বললেন কোন দলই চায় না যে জঙ্গিদের মদত দিতে, বললেন তো? একদম। সিমির সদস্যকে কে রাজ্যসভায় পাঠিয়েছিল স্যার? না না, এই চুপ রাহো। না, সিমির সদস্য কে পাঠিয়েছিল? সিমির সদস্য, সদস্য শুধু না, প্রতিষ্ঠাতা সদস্য। তাকে তাহলে না না, প্রতিষ্ঠাতা সদস্য স্যার। সিমি একটি সিমি সংগঠনের ব্যাপারে জানেন তো স্যার? নিষিদ্ধ জঙ্গি, তাহলে কেন্দ্রীয় সরকার তাকে গ্রেফতার করলো না কেন? তাকে বারণ করেছিল, তাকে রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জিকে কেন্দ্রীয় গোয়েন্দারা বারণ করেছিলেন যে পাঠাবে। অ্যারেস্ট করে নিতে পারতো। অবশ্যই অ্যারেস্ট তো নিশ্চয়ই হবে, আমরা তো লুক ফরওয়ার্ড করছি। এছাড়া আরেকটা কোশ্চেন আছে স্যার, আপনি বললেন কোনো দলই চায় না জঙ্গিদের মদত দিতে বা কিছু। অব্রর নামটা কি জানো, যার মাসি বলেছিল যে আমার ভাইপো তো জঙ্গি তৃণমূল করে? মাসি না, মা বলেছিল। ওমর ফারুক। অব্র বলুক, কাউন্টার করুক। আপনার কাছে নীলাদ্রির কাছে আসি। অব্র, অসাধারণ গভর্নমেন্ট তো আমাদের রাজ্যে ছিল, তাদের ব্যাপারে খারাপ আমরা কিছু বলবো না, আমরা ভালোই বলবো। আপনি বাপের জন্মে কখনো দেখেছেন যে
পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন জঙ্গি জেল থেকে ছাড়া পেয়ে, যেটা সজলদাও বলছিলেন, জেল থেকে ছাড়া পেয়ে হাসপাতালের বেডে বসে বসে নিজের মা বউ বাচ্চাকে আগে মনে করছে না, মনে করছে কাকে? পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর বলছেন কি, পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষ থেকে কেউ আলাদা করতে পারে একমাত্র মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন। এহেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কেন কটু কথা বলবো? অসাধারণ মুখ্যমন্ত্রী ছিলেন, এমন মুখ্যমন্ত্রী উনি ছিলেন, এমন কার্যকলাপ করেছেন যে সন্ত্রাসবাদী সংগঠনের মনে হচ্ছে অসাধারণ কাজ হচ্ছে। মানে ভাবুন তো, আর খালি সন্ত্রাসবাদী সংগঠন না, সৌরপ্রিয়তার মতো লোকজনেরও মনে হয়েছে, সেটা আলাদা কথা। আমি বলছি 450 কিলোমিটার বর্ডার, সেখানে ফেন্সিং করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে 19 বার চিঠি দেওয়া হয়েছিল তৎকালীন তৃণমূল সরকারকে। 19 বারের চিঠি পাওয়ার পরেও তৎকালীন তৃণমূল সরকার কিন্তু ওই বর্ডার ফেন্সিংয়ের জন্য জমি দেয়নি। কেন দেয়নি? এই প্রশ্নের উত্তর তো সৌরপ্রিয়দার মতো লোকজনকে দিতে হবে, কারণ মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ দায়িত্ব সহকারে করেছিলেন। তাদেরকে উত্তর দিতে হবে যে এনআইএ এটা বলল যে খারিজি মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা, তারপরেও আমাদের রাজ্যের বুকে 10,000 খারিজি মাদ্রাসাকে তৎকালীন তৃণমূল সরকার কেন অনুমোদন দিল? খালি অনুমোদন দিয়ে থামেনি বন্ধুগণ, কি করেছে শুনবেন? স্কলারশিপ, ট্যাব, সাইকেল এসব দিয়েছে। মানে আমাদের রাজ্য এমন একটা রাজ্য যেখানে স্কলারশিপ দিয়ে জঙ্গি তৈরি করা হতো। অবস্থা ভাবুন, লক্ষ্মী ভান্ডার দিয়েছে, স্কলারশিপ দিয়ে জঙ্গি তৈরি করা হতো। আর আমি বলছি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী মা কতজনের যে অনুপ্রেরণা, জঙ্গিদের অনুপ্রেরণা কিনা বলতে পারবো না, সেটা সৌরপ্রিয়তা বেটার জানবেন। আমি বলছি 2014 সালে যখন বর্ধমানে বম ব্লাস্ট, না ওনার বক্তব্য ছিল তো যে র করিয়েছে, তাই তো? একদম 2014 সালে ওখানে বম ব্লাস্ট হলো, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসলেন এটা আমাদের দেশের র নাকি ওই বম ব্লাস্ট করিয়েছে, এবং তার পরদিন পাকিস্তানের পত্রিকা ডনে তৎকালীন মুখ্যমন্ত্রীর কথা বিশাল বড় বড় করে স্তুতি করে বেরোলো। মানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাউন্টার আছে সৌরভ, আমি বলে দিই একটু, বাংলাদেশের সন্ত্রাসবাদীরাও যেমনি তাকে লাইক করে এত ভালোবাসে, ঠিক তেমনি পাকিস্তানের লোকজনও এত ভালোবাসে। কি এমন কাজ করতো? আমি বলছি একজন এবিটি জঙ্গি ওই আনফেন্স বর্ডার দিয়ে ঢুকে আমাদের রাজ্যে এসে তৃণমূলকে ভোট দিয়ে চলে গেছে। তাই নয়, 2013 এবং 2015 সালে তৎকালীন পাক হাই কমিশনারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিটিং করেছিলেন? এই প্রশ্নের উত্তর, দুবার মিটিং, এই প্রশ্নের উত্তর তৃণমূল সমর্থক সৌরপ্রিয়দা দেবেন না। তৃণমূল এখন দুবারই তখনকার পাক হাই কমিশনার বলেছেন মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ একজন নেত্রী এবং তিনি নাকি পাকিস্তানে খুব পপুলার। এমন কাউন্টার আছে করেছে বাংলাদেশ আর পাকিস্তানি জঙ্গিদের কাছে বা পাকিস্তানি লোকজনের কাছে। না না, বক্তব্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন এবং তিনি যখন সারা দেশের নেত্রী, আমার কথা হচ্ছে যে তার কাছ থেকে এই বক্তব্যের জবাবটা তোমরা চাও। এই বক্তব্যের জবাব কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব তার বক্তব্যের জবাব আমি দেব। মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব দুজন বলেন উত্তর দিন। তৃণমূলেরা লড়াই করতে এসছেন, উত্তর আপনাকে দিতে হবে। তৃণমূলেরা বলতে এসছেন, উত্তর আপনাকে দিতে হবে। একদম একদম আমরা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বিজেপি দুজন বলেননি এখনো। এখানে এসে আমি থামাবো প্লিজ, আমি একটা এই মুহূর্তে আমি প্রতিবেদন দেখাতে বাধ্য হবো যদি না থামো। আমি কর্নেল স্যারের কাছে, কর্নেল স্যার বলুন স্যার। হাত তুলছে, তারপর নীলাদ্রিদা আসছি আপনার কাছে। ইলেকশনের আগে ডাউটফুল পারসন ডিটেক্ট দেম, ডিটেইন দেম, ডিপোর্ট দেম, এইটাই তো নিয়ে আসাম এন্ড বেঙ্গলে ইলেকশনটা হলো কি যতগুলো অনুপ্রবেশকারী হবে, যতগুলো ডাউটফুল লোক হবে ওদেরকে আমরা ধরবো, ডিটেইন করবো আর পাঠিয়ে দেবো ওইদিকে। ইলেকশন পর জানেন একটা আরো একটা যুক্ত হয়ে গেছে, ডিস্ট্রয় দ্য নেটওয়ার্ক, ডিস্ট্রয় দ্য নেটওয়ার্ক। আর ওই ডিস্ট্রয় নেটওয়ার্কে আপনি প্রথমটা দেখলেন, হামিমের কথাটা আপনি দেখলেন, রাইট? এ তো अभी झांकी है और भी आगे सीन बाकी है, অপেক্ষা করুন। এই যে গতকাল তাসলিমা নাসরিন মুখোশ খুলে দিলেন, উনি 20 বছরের কথা বললেন। উনি বললেন
এই লেফট ফ্রন্ট এই টিএমসি একটা মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। বলেন আমার দোষ কি? আমার দোষ ছিল যারা মৌলবাদী আছে, তাদের যারা বিরুদ্ধে। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট আছে, যারা কাঁটাতারের ওপারে আমাদের জন্য বলছে রিভাইভাল অফ জেহাদ ইন বেঙ্গল, যারা বলছে আমরা বড় করে আমরা ইসলাম স্প্রেড করব। ওই 50 উনি 20 বছর বললে, আমি বললো 50 বছর ধরে এই চলছিল একটা টক্সিক এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্ট যেখানে মানুষের মগজ ধলাই হয়ে, মগজ ধলাইটা কি ছিল? মগজ ধলাই এইটাই ছিল আমাদের কাঁটাতারের পাশে এই যে খারজি মসজিদ মাদ্রাসা ছিল, ওর মধ্যে মানুষকে বলা হতো কি তোমাদের ধর্মের জিনিসটা তোমার বিপদ আছে, তোমাকে আজকে জেহাদ করতে হবে। এই খারজি মাদ্রাসা আর এটা হতে দেওয়া হচ্ছিল, এটা রাজনৈতিক মদদ দিয়ে হতে দেওয়া হচ্ছিল এতদিন ধরে। অ্যাবসলিউটলি 5000 কোটি থেকে, এটা আমি বলছি না, এটা অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি ডকুমেন্ট বলছে কত হাজার টাকা মাদ্রাসার এডুকেশনের জন্য 5800 কোটি সম্ভবত। আর তারপর আপনার বিকাশের জন্য, ইন্ডাস্ট্রিয়ালের জন্য শুধুমাত্র 100 কোটি আর ওর থেকে কম। ঠিক। এই 350 বছরের পর এই খারজি মাদ্রাসা নিয়ে কেউ কথা বললো, কেউ চিন্তা করলো না কি এই খারজি মাদ্রাসা এ করলে আমরা, যার মধ্যে আমাদেরকে বন্দে মাতরম বলতে হবে, এই কথা বললেই জানেন কি হলো? ওখানে একটা বিপদ, একটা ছটপট হয়ে গেছে। আর ওই ছটপট পাকিস্তান থেকে লিঙ্ক হয়ে গেল। ওই পাকিস্তান থেকে লিঙ্ক হয়ে গেল যখন, পাকিস্তান অকুপাইড জম্মু এন্ড কাশ্মীরে অনেক বড় বিপদ ওখানে চলছে। ফিল্ড মার্শাল মুনির খানের কাছে আর কোনো অপশন নেই, উনি বললেন দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য টাইম। আর এই পশ্চিমবঙ্গের সরকার কাটাতার, এই জুলাই মাসে খারজি মাদ্রাসা, বন্দে মাতরম আর এই সন্ত্রাসবাদীদের তাই তসলিমা নাসরিন কালকে মুখোশটা খুলে দিলেন। এন্ড তাই জন্য আমরা খুব আনন্দিত, প্রথমবার আমরা দেখছি। স্যার, হ্যাঁ আমি একটা কথা বলছি, আপনি বলছিলেন মাদ্রাসা এগুলোর বাজেটের কথা। 2011 সালে 420 কোটি সম্ভবত ছিল বাজেট, সেটা 472 কোটি, সেটা বেড়ে 5602 কোটি টাকা হয়েছিল। এই 5602 কোটি টাকা কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল? হ্যাঁ, কত ছিল? আর মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা এডুকেশনে 5602 কোটি টাকা কোথায় ব্যবহার হতে পারে? কি হচ্ছিল মাদ্রাসাগুলোর ভেতর? কি হচ্ছিল? এটা ছিল ইসলামিক কোচিং সেন্টার। ওখানে আমি একটা ব্রেকিং নিউজ দেবো স্যার, আমি আসছি। আমি নীলাদ্রিদা বলেননি এখন, আমি প্রত্যেকের কাছে আবার আসছি, সজলদার কাছে আসছি, আবার নীলাদ্রিদার কাছে আসছি। আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে, অর্পিতার ফোন থেকে ষড়যন্ত্র তথ্য ফাঁস হচ্ছে। অর্পিতার ফোন থেকে ষড়যন্ত্রের পর্দাফাঁস, অর্পিতার দুটি সন্দেহজনক প্রোফাইলের খোঁজ। এই অর্পিতার নাম আসলে অর্পিতা কিনা সেটাও কেউ জানে না, এটা একটা লিয়াজো নাম হতে পারে। আবিদ জাট 333 ও হামাদ নামে 2 প্রোফাইলের খোঁজ পাওয়া গিয়েছে। 2 প্রোফাইলের ব্যবহারকারীর সঙ্গে নিয়মিত কথা হতো, হানি ট্র্যাপ নিয়ে নিয়মিত কথা হতো, অর্থাৎ হানি ট্র্যাপ করে ফাঁসানো হতো এবং তারপর সন্ত্রাসী কার্যকলাপে সেই ব্যক্তিদের ব্যবহার করা হতো। ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ আসছে, খাদিম কর্তা অপহরণের ধাঁচে অপারেশনের ছক কষে ফেলেছিল হামিম। পাক জঙ্গি হামিমের টার্গেটে মন্ত্রী ও রাজনীতিবিদরা। মন্ত্রী ও তার ছেলেকে, মন্ত্রীর ছেলেকে টার্গেট করা হয়েছিল অপহরণ করবে বলে, এবং অন্যদিকে অর্পিতার মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ষড়যন্ত্রও করছিল তারা। অপহরণের পরিকল্পনা ছিল পাক জঙ্গি হামিমের। ফিরবো আলোচনায়। নীলাদ্রিদা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, এদের টার্গেট হঠাৎ কেন? এর আগের সরকারের আমলে তো মুখ্যমন্ত্রীকে মারার কোনো প্ল্যান পরিকল্পনার কথা আমি পাচ্ছি না, এই সরকারের আমলে মন্ত্রী মুখ্যমন্ত্রী হঠাৎ টার্গেট হয়ে গেল। হ্যাঁ, প্রথম কথা কিশোরা আমাদের ভুললে চলবে না যে আমাদের দেশে একদিন দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে সন্ত্রাসবাদীরা দেশের প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করেছিল। দেশের শাসনে তখন ছিল কংগ্রেস, আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে ছিলেন। তখন কি সিকিউরিটিতে ফাঁদ ছিল কিছু? সেটা সৌরভ প্রিয়দা ভালো জানবেন। কিন্তু এই মুহূর্তে আমি আমাদের প্রশাসনকে স্যালুট জানাবো, মুখ্যমন্ত্রীকে হত্যার এই চক্রান্তকে তারা অঙ্কুরেই বিনষ্ট করেছেন, এই চক্রান্তকে অঙ্কুরেই আটকে দিতে পেরেছেন। কিন্তু এই চক্রান্তটাকে হালকাভাবে নিয়ে চলবে না কিশোরায়, কারণ এর পেছনে আমার বিশ্বাস এবং যথেষ্ট প্রমাণ আছে, আমেরিকান ডিপ স্টেট আছে। এবং আমেরিকান ডিপ স্টেটের সাথে, আমেরিকান ডিপ স্টেটের লক্ষ্য কি? আমেরিকান ডিপ স্টেট চাইছে শিলিগুড়ি করিডোর, যেটাকে অনেকে চিকেন স্নেক বলেন, সেটাকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে বা বাংলাদেশের অন্তর্গত করতে। তার ফলে কি হবে? উত্তর পূর্ব ভারতটা ভারত থেকে আলাদা হয়ে যাবে। ভারত যেভাবে একটা অর্থনৈতিক এবং সামরিক শক্তি হিসেবে বিশ্বের সামনে আত্মপ্রকাশ করছে, তাতে চীন আমেরিকা দুজনেই আতঙ্কগ্রস্ত। কিন্তু এই প্রজেক্টে তাদের
পাশে কারা আছে? এক আছে আমেরিকার বন্ধু পাকিস্তান, দুই আছে বাংলাদেশের জামাতেরা, জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার মতো এই টেররিস্ট গ্রুপেরা, আর চতুর্থরা আছে সৌরভদার দল তৃণমূল কংগ্রেস, যাদের এবার লক্ষ্য ছিল 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ, এবার যদি তৃণমূল জিতত ওদের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে মোহাম্মদ আলী জিন্নাহর যে স্বপ্ন ছিল সেটাকে পূরণ করা। কারণ এই তৃণমূল নয়, এটা মুসলিম লীগ 2, মুসলিম লীগ তৃণমূল নামে আবর্তিত এবং ওরা চাইছিল এদের বিচ্ছিন্ন করে। সেদিন যদি বিজেপি ক্ষমতায় না আসতো, বিজেপি এসছে বাংলার মানুষের ভাগ্য ভালো, তাহলে আজকে হয়তো বাংলায় একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়ে গেত। ভুলে গেলে চলবে না, জসিমউদ্দিন সঙ্গে ছিল শারজিল ইমামদের মতো বামেরা ছিলেন। জানি সৌরভদা একটা কথা বললেন না, আপনি এগিয়ে আসুন দিদি, আপনি পশ্চিমবাংলাকে স্বাধীন ঘোষণা করুন। সেদিন হয়তো জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করতেন। জানি সৌরভদার একটা কথা বলতে চান না, সৌরভদাদের লড়াই কোনো বিজেপি আরএসএস এর বিরুদ্ধে নয়, সৌরভদাদের লড়াই ভারতবর্ষের বিরুদ্ধে। ওদের হাত মিলিয়ে আছে এইসব টেররিস্ট অর্গানাইজেশন। সৌরভদা উত্তর, ওরা পাকিস্তানের চেলা, পাকিস্তানের এজেন্ট। সৌরভদা তৃণমূল ক্ষমতা এলে কি এখানে বসে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হতো? এক সেকেন্ড, আমি উত্তরটা নিই। সৌরভদা তৃণমূল ক্ষমতা এলে কি ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হয়ে যেত? মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে বলছি, উত্তর নিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট করে উত্তর, তারপরে আমি সজলদার কাছে আসবো। এই চক্রান্ত হচ্ছিল কি একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হতো? সৌরভদা কাউন্টার। যারা নেতাজিকে তোজর কুকুর বলেছে, নেতাজি তাদেরকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। আমিও নেতাজিকে কোনো কথা বলার প্রয়োজন মনে করি। আপনার মুখোশ খুলে দিও, আপনার মুখোশ মানুষ কাঁদছে আপনাদের দেখে। আপনারা তৃণমূলের ব্যাচ করে এখন পাকিস্তানের দালালি করছেন। নাম তো নিচ্ছি এবার হাসির কথা। সৌরভদা সিরিয়াস না, এটা সিরিয়াস ইস্যু। সৌরভদা সিরিয়াস অ্যালিগেশন, আপনি কাউন্টার করুন। কাউন্টার আছে কোনো? কাউন্টার নেই সৌরভদা। দেখুন আচ্ছা সজলদা, আমি সজলদা কখনো সৌরভদা বলছেন উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বলছেন নেতাজি। না সৌরভ ঠিকই বলেছে, সৌরভ ঠিক, হ্যাঁ ঠিকই বলেছে। প্রথমত হনুমান নয় যে বুক চিরে দেখাবে ওর বুকে রামসীতা আছে। দ্বিতীয়ত এই মুখ দিয়েও কি করে বলবে যে ভারত প্রেমী? ও বলবে কি করে যে আপনি যেটা বলছেন সেটা সর্বৈব মিথ্যে? আপনি এই অভিযোগ আমার বিরুদ্ধে করতে পারেন না। এক মিনিট হাসতে চাই, আমি বলছি তো তোমার সেই কথা বলার জায়গা নেই, তাই তুমি ব্যাপারটাকে এইভাবে বলছো যে আমি উত্তর দেব না। কারণ তোমার আমাকে যদি কেউ বলতো, এক মিনিট শুনে নাও সৌরভ, এখানে বসে যদি আমায় কেউ বলতো আমি পাকিস্তানের দালাল, আমি তার গলা টিপে ধরতাম। তুমি বলছো আমি উত্তর দেব না, কারণ তোমার কাছে উত্তর নেই, তুমি উত্তর দিতে পারবে না, তোমার কাছে কোনো উত্তর নেই। কারণ না বিজেপির দালাল, আমি বলছি শোনো, সিপিএম এর দালাল, তৃণমূলের দালাল আলাদা কথা। তোমায় কেউ পরিষ্কার বলেছে পাকিস্তানের দালাল, তুমি বলছো উত্তর দেব না। তুমি কি করে বলবে যে আমি এই ভারতবর্ষের? আচ্ছা বেশ, একটা ব্রেকিং নিউজ আসছে সজল, একটা ব্রেকিং নিউজ আসছে। পাক জঙ্গি হামিমের কাজে খুশি ছিল ভাট্টি গোষ্ঠী। ব্রেকিং নিউজ দেব, নিয়ে দ্বিতীয় অভিযান নিয়ে প্রত্যেকের কাছে কনক্লুডিং কমেন্টে আসি, প্রত্যেকের কাছে যাব। পাক জঙ্গি হামিমের কাজে খুশি ভাট্টি গোষ্ঠী। পাক জঙ্গি হামিমকে দুবাই যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। ভাট্টি গোষ্ঠীর এক বড় মাথা থাকে দুবাইয়ে, দুবাই থেকে অপারেট করতো গোষ্ঠীর সেই বড় মাথা দুবাই যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে পাক জঙ্গি হামিম। পাসপোর্টের আবেদনের পরিকল্পনা ছিল হামিমের। আমি ফিরবো, একটু আগে ডিপ স্টেটের কথা বলছিলেন না নীলাদ্রিদা, এবং বলছিলেন যে এই জঙ্গি গোষ্ঠী, ডিপ স্টেট, বাংলাদেশের পরিস্থিতি সব কোথাও যেন কানেক্টেড, এবং সেভেন সিস্টারকে আলাদা করার পরিকল্পনা। আমি একটা বক্তব্য শোনাতে চাই বাংলাদেশি, আমি কোন বক্তব্য আগে শুনে নিই, তারপর ফিরে বলছি যে সাথে আমাদের পরের অগ্নিবাণের কি কানেকশন। দেখুন, ওর কারখানাই আছে, ওর কারখানার পিছনে আছে, 2 বছর থেকে এখানে কারখানা আছে ওর বাবার নামে। কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে
নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিন বেশি সময় নাই, সেই দিন বেশি দূরে নাই। তারা যদি আমাদের সাথে অসহ্যমূলক আচরণ করে তাহলে আমরা সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ। আমরা বলছি এই সবগুলো কানেক্টেড। সেভেন সিস্টার কেটে ফেলার বার্তা বাইরে থেকে, এখানের শারজিল ইমামের বার্তা, এবিটির প্রধানের মাথার বলা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি বাংলাকে আলাদা করুন, এখানে জঙ্গি লালন পালন করা এবং ডিপ স্টেটের ষড়যন্ত্র। কিশলর অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ এবং ফাইনাল অগ্নিবাণ নিয়ে আমি সজলদা এবং প্রত্যেকের কাছে আসছি। দেখুন, প্রশ্ন করছি আমি কিশলয়, ঘর শত্রুদের খোঁজ করতে এবার দেশে হোক চিরুনি তল্লাশি, আর ঘেঁটি ধরে এক একটাকে জেলে পোড়া হোক। রাজনৈতিক নেতা হতে পারে, জঙ্গি হতে পারে, সাধারণ হতে পারে, এক একটাকে যারা জঙ্গিদের লালন পালন করেছে এক একটাকে ধরে ধরে জেলে পোড়া হোক। সজলদা, কনক্লুডিং কমেন্ট, 30 সেকেন্ডস। না, ঘর শত্রুদের খুঁজতে যদি চিরুনি তল্লাশি করতে হয় তাহলে সেই তল্লাশি আমার যা মনে হয় এতক্ষণ যা শুনলাম এই চ্যানেলের এই স্টুডিও থেকেই করা উচিত। কারণ যেখানে একজনকে সরাসরি দেশের শত্রু এবং পাকিস্তানের দালাল বলা হয়েছে, সে বলেছে আমি কোনো উত্তর দেব না। আমি বলছি সময় এসে গিয়েছে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশানে। আমি বলছি যে বাংলার প্রত্যেকটা মানুষকে, যে রাষ্ট্রবাদী হিন্দু, রাষ্ট্রবাদী মুসলিম, তাকে রাষ্ট্রবাদীটাই হতে হবে। প্রত্যেকটা মানুষ তার নিরাপত্তা, তার শান্তির স্বার্থে, তার পরিবার পরিজনের স্বার্থে এদের বিরুদ্ধে আপনি ধর্মযুদ্ধ বলুন, জিহাদ বলুন, সেটা নিয়ে নামতে হবে। এছাড়া আপনার সামনে এই মুহূর্তে কোনো রাস্তা নেই। সৌরভ প্রিয়দা, কাউন্টার। না, আমি আবার আমি দেবুদাকে একটা কথা বলছি, আমি কথাটা বলেছি নীলাদ্রিদাকে উত্তর দেব না, আমি দেবুদাকে অবশ্যই উত্তর দিয়ে দিচ্ছি। দেশের হয়ে উত্তর দিয়ে তুমি প্রশ্ন করেছো, দেশের হয়ে যখন পাকিস্তানের আক্রমণের বিরুদ্ধে যে প্রতিনিধি দল নরেন্দ্র মোদী পাঠিয়েছে সে উত্তর দিয়ে দিয়েছে তৃণমূল কোনো সন্ত্রাসবাদী সংগঠন কিনা, কারণ সেই দেশের প্রতিনিধি দলের মধ্যে তৃণমূলের এমপিরা ছিল। সুতরাং আমি নীলাদ্রি ব্যানার্জির মতন একজন মুখোশ পড়া বিজেপির লোককে উত্তর দিতে রাজি নই, কারণ নরেন্দ্র মোদী এর উত্তর দিয়েছে যে তৃণমূল কোনো সন্ত্রাসবাদী দল নয়। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও ছিল, যারা সারা পৃথিবীতে ঘুরে সব দলের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ করেছে। না, অবস্থাটা ওকে নরেন্দ্র মোদী সার্টিফিকেট প্রধানমন্ত্রী। নীলাদ্রিদা 30 সেকেন্ড, আসছে আমরা প্রত্যেকের কাছে। নীলাদ্রিদা 30 সেকেন্ড সময় কম। সৌরভ দা আমাকে 30 সেকেন্ড ছোট করে। কিন্তু সৌরভ দা যদি পাকিস্তানি এজেন্ট হন তাও আমি ওনাকে উত্তর দেব। ওনাকে এই উত্তরটা দেয়া প্রয়োজন। জসিমউদ্দিন রহমানি তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলেছিলেন আপনি বেরিয়ে আসুন পশ্চিমবঙ্গ ছেড়ে, তাকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় কেন উপলব্ধি করলেন না? তাকে এভাবে অপমান করার পর কেন উনি চুপ করে থাকলেন? তাহলে কি জসিমউদ্দিন রহমানি সত্যি কথা বলেছিলেন? সত্যি কথা বলেছিলেন? সৌরভ দা কেন নিয়ে উত্তর দিচ্ছেন? সময় কম, সময় কম। অব্র 30 সেকেন্ড আসছে। অব্র 30 সেকেন্ড। অব্র বলো 30 সেকেন্ড। অব্রকে টাইমার 30 সেকেন্ড। এক সেকেন্ড। অব্র বলো 30 সেকেন্ড। নীলাদ্রিদা বাস সময় নেই। অব্র বলো, বলা শুরু করো। টাইমার 30 সেকেন্ড। টাইমার দাও। আরে বলতে দাও, বলতে দাও। দালালি করবে। আচ্ছা ঠিক আছে, বলতে দাও। আচ্ছা আমি একটু বলি। আচ্ছা দাঁড়ান। তুমি বলা শুরু করো। হ্যাঁ, দেখুন, আমরা বাড়িতে কুকুর বিড়াল এগুলো পুষি, কিন্তু তৃণমূল অন্য লেভেলের একটা দল ছিল। তৃণমূল জঙ্গি পুষত, এটা তো আজকে প্রমাণিত। গত 15 বছরে 6688টা কোম্পানি বা কারখানা আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে, কিন্তু একটা জঙ্গির মনে হয়েছে এখানে আমি কারখানা খুলে ব্যবসা করব। মানে অবস্থা বুঝতে পেরেছেন তো কি সুন্দর পরিবেশ এই তৃণমূল তৈরি করেছিল, যে জঙ্গিদের মনে হয়েছে এখানে ভাই ফেদে বসবো, এখানে ব্যবসা বাণিজ্য করবো, তার সঙ্গে জঙ্গি কার্যকলাপ করবো। আর মনে হবে না কেন এরা তো জঙ্গিদেরকে নিজেদের দলের মেম্বার বানিয়েছে, যারা নিজেদেরকে নিজেদের দলের মেম্বার বানিয়েছে জঙ্গিদের, তারা এখানে বসে বড় বড় কথা বলছে। দেখুন, তিনটে কথা আপনি বলেছেন না, তল্লাশি করতে হবে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। মূল প্রশ্ন হচ্ছে যে এই যে স্লিপার সেলগুলো ঢুকে আছে রন্ধে রন্ধে, তাদেরকে বার করতে হবে। বর্তমান সরকার, আমাদের প্রিয় সরকার এখানে একটা নতুন নাম্বার ইস্যু করেছে, সেটা হচ্ছে এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম। এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম, এটা পাবলিকের জন্য বলছে, জনসাধারণের জন্য। আপনারা 112 নাম্বারটাকে মাথায় রাখবেন। সামনাসামনি কোনো কাউকে যদি দেখেন এরকম সন্দেহজনক, এখানে ফোন করবেন, ওসি কন্ট্রোল পাবে। নাম্বার 1 নাম্বার। আর সত্যি সময় নেই, 30 সেকেন্ড। আমার সময় নেই, একদম সময় নেই, সত্যি বলছি স্যার। পরের দিন 30 সেকেন্ড স্যার, সত্যি সময় নেই, একদম 30 সেকেন্ড ছোট করে। নতুন ভারত, প্রত্যেকটা মিসাইলের উপর নাম লেখা আছে। একটা গুলি ছাড়ো, একটা লোককে মেরে দেখাও,
কাশ্মীরে এখন জুলাই মাসে 2টো ইনসিডেন্ট হয়েছে, জবাব দিচ্ছি আমরা, জবাব দেব আমরা। পুরো বর্ডার আমরা অ্যাক্টিভেট করে রেখেছি। একটা জন লোককে মেরে দেখাও, এই নতুন ভারতে, এই নতুন পশ্চিম বাংলায় কেউ ছাড় পাবে না। এই টেরার ফ্যাক্টরি, এই যে সন্ত্রাসবাদী ওরা ভাবছে এখানকার লোক দুবাইতে হোটেল করে বসে আছে, ওখান থেকে সন্ত্রাসবাদী চালাবে, কেউ ছাড় পাবে না। দুবাইটাও সময় সত্যি পাবে শেষ। না। আমি পোল রেজাল্ট নেব, একদম সময় শেষ, দ্রুত 10 সেকেন্ডসের মধ্যে আমি পোল রেজাল্ট নেব। দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে যারা রাজনৈতিকভাবে এদের মদত দিয়েছে এদেরকেও শাস্তি দেওয়া উচিত কিনা প্রশ্ন করেছিলাম যে, এবং ফেসবুকে কি রেজাল্ট এসছে, 72% বলেছেন যে হ্যাঁ ভারতের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে, ফেসবুকে বলেছেন তারা, এবং এদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। ইউটিউবে 97% মানুষ বলেছেন ভারতের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে, যারা করছে রাজনৈতিক নেতা হোক অথবা সন্ত্রাসী প্রত্যেকের শাস্তি দেওয়া উচিত। এক্স হ্যান্ডেলে 100% মানুষ বলেছেন হ্যাঁ ষড়যন্ত্র চলছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফের হোয়াইট কলার মডিউলের পর্দাফাঁস, কিশলয় অগ্নিবাণে ব্রেকিং নিউজ। প্যারামেডিক্যাল পড়ুয়ার খাতায় বোমা বানানোর ফর্মুলা, বোমা বানানোর যে ফর্মুলা সেটা খাতায় লিখে রেখেছিল মেডিকেল পড়ুয়া। বোমা তৈরির নকশা আঁকা পড়ুয়ার খাতায়। ধৃত প্যারামেডিক্যাল পড়ুয়া মোহাম্মদ সরফরাজ, রাজর্ষি দশরথ কলেজের পড়ুয়া সরফরাজ। অযোধ্যায় বড় সড় নাশকতার ছক কষছিল। দুদিন আগেই বাংলায় নাশকতার ছক বানচাল হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র বানচাল হয়েছে। নাশকতার ছক বানচাল করে বাংলার পুলিশ, এবার অযোধ্যায় নাশকতার ষড়যন্ত্রের ছক বানচাল। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন, আসল প্রোটিন।